আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর ইউ ওকে? আমি কটমট করে তাকিয়ে ঝামটা মেরে স্পর্শকে নিচের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর স্পর্শের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। স্পর্শ আমার দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। আমি রুমের সামনে এসে চমকে উঠলাম। দরজায় তালা ঝোলানো। আমি মা মা করে চলে গেলাম। মা নাকি জানে না কে তালা দিয়েছে। আমি নিশ্চিত আপুর কাজে সব। আমি আপুর কাছে গেলাম, চাবি চাইলাম, কিন্তু দিল না। তার কাছে নাকি নাই। অনেক জোর করার পর স্বীকার করলো, কিন্তু চাবি নাকি মাহিন ভাইয়ার কাছে। তার কাছে আমি কি করে চাইবো? রাগ করে আপুর রুমে বসে রইলাম। আপু চলে গেছে, আমি বসে আছি তার রুমে। আজ এই রুমেই আমি ঘুমাবো। উঠেই দরজা আটকাতে যাব, তখন মাহিন ভাইয়া এলো রুমে আর আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার শালিকা, তুমি রুমে লুকিয়ে আছো কেন? দেখা করলে না, কথাও বললে না? না মানে আসলে আমার মাথা ব্যথা করছিল তাই। কিন্তু আপনি আমার রুম নাকি আটকে রেখেছেন কেন দুলাভাই? চলো খেয়ে নেই, তারপর তোমার রুমের চাবি দিব। ওকে চলুন। মাহিন ভাইয়ের সাথে খেতে আসতে হলো। আপু, স্পর্শ, আপু, মামা বসে আছে। ভাইয়া গিয়ে আপুর পাশে বসে পড়ল। আমার এখন স্পর্শের পাশে বসতে হবে, কারণ একটাই চেয়ার খালি আছে, তাও সেটা স্পর্শের পাশে। অনিচ্ছা সত্ত্বেও বসতে হলো। তীব্র অস্বস্তি নিয়ে খাবার খেলাম। তারপর সবার আগে খাওয়া শেষ করে পাশে দাঁড়িয়ে রইলাম রুমের চাবির জন্য। কিন্তু খাওয়া শেষ করেও ভাইয়া চাবি দিল না। আমাদের নিয়ে এই রাতের বেলা ছাদে আমি, আপু, স্পর্শ আর ভাইয়া 4 জন। আমি তো আসবই না, কিন্তু ভাইয়া অনেক অনুরোধ করলো, না শুনেও পারলাম না। তখনও জানতাম না স্পর্শ আসবে। আসার পর জানতে পারলাম। ছাদে আসার একটু পরই মাহিন ভাইয়া স্পর্শের হাতে চাবি দিয়ে বলল, যাও, তোমার বউকে খুব জ্বালিয়েছে চাবি নিয়ে, এবার শান্তিতে দুজন যেতে পারো। স্পর্শের হাতে চাবি দিতে দেখে আমার মাথাটা ঘুরে উঠল। আমি আজ রুমে যাবই না, দরকার পড়লে এই ছাদেই সারা রাত থাকবো। দাঁত কিরমির করে আমি আপু আর মাহিন ভাইয়ার দিকে তাকিয়ে আছি। শক্ত হয়ে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালাম। সবাই মিলে আমার সাথে গেম খেলছে। এর মাঝে স্পর্শ ফট করে আমার হাত ধরে টেনে নিয়ে এলো ছাদ থেকে। টেনেই আমাকে রুমে নিয়ে এলো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। আব্বু আম্মু শুনতে পারবে না হলে, তাই চুপ থেকেই হাত দিয়ে খামচি দিলাম স্পর্শের হাতে। স্পর্শ তবুও টু শব্দটি করল না। রুমে ঢুকে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে নিচেও ঢুকে পড়ল আর দরজা ঠাস করে শব্দ করে আটকে দিল। আমি হেলে পড়লাম বিছানায়। স্পর্শের ব্যবহারে হতভম্ব হয়ে তার দিকে তাকালাম আর ক্রোধান্বিত গলায় বললাম, আপনার সাহস তো কম না? বিয়ে হতেই আমাকে আঘাত করছেন। স্পর্শ আমাকে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, তোমার সমস্যা কি সত্যি করে বলো তো? আমার সাথে বিয়ে হয়েছে বলে আমাকে কি তুমি তাহলে পছন্দ করতে না? আমি তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা রেখেছিলাম সেসব মিথ্যা ছিল? আমি কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। স্পর্শ আমার কাঁধ চেপে ধরে বলল, প্লিজ অ্যান্সার মি। মেইন প্রবলেম কি বলো আমাকে? আমাকে বিয়ে করতে হয়েছে বলে যদি তুমি অসন্তুষ্ট থাকো বলো। আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না। তোমার খুশির জন্য আমি সব করতে পারি, শুধু ছাড়তে পারবো না। আমি কাঁধে ব্যথা পাচ্ছি ওনার এমনভাবে ধরায়। আমি ছাড়ানোর চেষ্টা করে বললাম, ছাড়ুন আমাকে। স্পর্শ আগের মতো করেই বলল, বললাম তো সব করতে পারবো, শুধু তোমাকে ছেড়ে হ্যাপি করতে পারবো না। আই এম সরি। বলেই স্পর্শ আমাকে ছেড়ে ব্যালকনিতে চলে গেল। আমি থমকানো দৃষ্টিতে তাকিয়ে আছি সেদিক পানে। রুমটা সত্যিই বাসর ঘরে পরিণত করেছে। আমি দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে ফুল গুনছি। ফুলের গন্ধে ম ম করছে। স্পর্শ 5 মিনিট পরে রুমে এসে বলল, ফুলের গন্ধে আমি রুমে থাকতে থাকতে পারছি না, এগুলো পরিষ্কার করো দ্রুত। আমি অবাক চোখে দেখলাম স্পর্শকে। আমি পারবো না, আপনার প্রবলেম আপনি সলভ করুন। স্পর্শ আমার দিকে চোরা চোখে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি কি আমার সাথে বাসর করতে চাইছো নাকি, কিন্তু আমি চাইছিলাম না এখনই এসব করতে। যা করার আমাদের বাড়ি নিয়ে করব। কিন্তু তুমি যদি... স্টপ ইট।
আপনি আপুদের সাথে প্ল্যান করে এসব করেছেন? আমি কিচ্ছু জানি না বুঝেছেন? এখন পার্ট নিচ্ছেন? আপনার মতলবটা আমি খুব ভালো করেই জানি। স্পর্শ আমার কথা শুনে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। তাই এত চিনে গেছো আমাকে? গুড গার্ল। হাজব্যান্ডকে চেনা ভালো। তো এখন আমার কি করা উচিত? সাজানো খাট সামনে, এমন সুন্দরী বউ, আমি কি কাজে লেগে পড়বো? বলতে বলতেই স্পর্শ আমার কপালে হাতের স্পর্শ করে চুল সরিয়ে আমার দিকে মুখ এগিয়ে আনতে লাগলো। আমি ভয়ে আঁতকে উঠলাম। দুহাত স্পর্শের বুকে রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অসভ্য লোক, আমার কাছে আসতে চাইলে খুন করে ফেলবো। স্পর্শ হাসতে হাসতে বলল, তোমার প্রেমে আমি কবেই খুন হয়ে গেছি। নতুন করে আর কি খুন করবে? এখন চুপচাপ বিছানা পরিষ্কার করো। আমার খুব ঘুম পাচ্ছে। শ্বশুরবাড়ি প্রথম নাইট বলে কথা, এখন কথা না শুনলে বাসর এখনই সেরে ফেলবো কিন্তু। রাগী দৃষ্টি নিক্ষেপ করে আমার কাজ করতেই হলো। আমি ময়লার ছুরিতে ফেলে দেখি স্পর্শ গায়ে শার্ট প্যান্ট খুলে ট্রাউজার আর টি শার্ট পরে এসেছে। তারপর বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। আমি দেওয়ালে হেলান দিয়ে বললাম, আপনি বিছানায় কেন শুয়েছেন? আমি কোথায় ঘুমাবো? স্পর্শ চোখ বন্ধ করেছিল। আমার কথায় চোখ খুলে বিছানার আর এক পাশে দেখিয়ে বলল, এই যে আমি সিঙ্গেল ঘুমানোর মতো করে সম্পূর্ণ বিছানায় তো দখল করিনি। অর্ধেক জায়গা তোমার জন্য রেখেছি, দেখছো না? আমি আপনার সাথে ঘুমাবো? ইয়েস, না হলে আমি এই রুমে কেন আসলাম? আপনার মতো নির্লজ্জ তো আমি না। আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি উঠুন আমার বিছানা থেকে। শত চেষ্টা করেও স্পর্শকে আমি বিছানা থেকে ওঠাতে পারলাম না। তিনি আমাকে থ্রেট দিয়ে দিল। এখন আমাকেও বিছানায় ঘুমাতে হবে। রাগে দুঃখে আমি কি করব বুঝতে পারছিলাম না। শেষে আমার মাথায় একটা আইডিয়া এলো। কোলে বালিশ বের করে মাঝখানে রেখে দিলাম। জীবনে প্রথম কোনো পুরুষ মানুষের সাথে বিছানা শেয়ার করতে হচ্ছে। আমি সারা রাত এসব ভেবেই ঘুমাতে পারলাম না। খালি মনে হচ্ছে স্পর্শ যদি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে তখন কি করব আমি? আমি তো বাধা দিতেও পারবো না, কারণ আমি তো এমনিতেও স্পর্শের উপর দুর্বল। কিন্তু আমি চাই না তিনি এইভাবে আমার কাছে আসুক, আমার অভিমান বুঝে আমার অভিমান ভাঙিয়ে আসুক। আমি তো এটাই চাই। ভয়ে কেটেছে রাতটা, কিন্তু আমার ভয় পাওয়ার মতো কোনো কাজ স্পর্শ করেনি। এক কাতে তিনি রাত পার করেছে। ঘুমিয়েছে কিনা জানি না। আমি ভোরের আলো ফুটতেই উঠে বসে পড়লাম। স্পর্শ এখনো ঘুমে কাতর। ওইদিকে ফিরেই আমি মাথা উঁচু করে স্পর্শের মুখের দিকে তাকালাম। সাথে সাথে স্পর্শ চোখ মেলে তাকালো। আমি ছিটকে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। স্পর্শ উঠে বসে পড়ল। কি ব্যাপার? মনে হচ্ছে কেউ ঘুমের সুযোগ নিতে চাইছিল। আমি আমতা আমতা করে বললাম, আপনি জেগেছিলেন?" স্পর্শ বলল, না, আমি তো এইমাত্র জাগনা পেলাম, আর পেয়েই দেখলাম কেউ আমার উপর ঝুঁকে আছে। আমি লজ্জায় চুপ করেছিলাম। এবার বললাম, আমি মোটেও সুযোগ নিতে চাইনি। আমি তো দেখছিলাম আপনি জেগেছেন কিনা। স্পর্শ আমার উত্তরে শুধু হাসলো, কিছু বলল না। আমি সদ্য ঘুম থেকে ওঠা স্পর্শের দিকে তাকিয়ে ঢোকিলে রুম থেকে বেরিয়ে এলাম। এদিকে স্পর্শ আমার রুমটা খুব সুন্দর করে স্ক্যান করছে। দেয়ালের এক পাশে হাতে বানানো কাগজ দিয়ে প্রজাপতি লাগিয়ে রাখা। স্পর্শ একটা ডায়েরি দেখে এগিয়ে গেল। হাতে নিতেই আমি ছুটে এসে সেটা ছো মেরে নিচের হাতে নিয়ে নিলাম। আপনি আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিচ্ছেন কেন? ধুক ধুক বুক নিয়েই বললাম, ডায়েরি দেখে ফেলে কেলেঙ্কারি হয়েছে তো। কত কিছু লিখে রেখেছি ডায়েরিতে স্পর্শকে নিয়ে। সেসব ফাঁস হয়ে গেলে আমি আর লজ্জায় স্পর্শের সামনে আসতে পারবো না। স্পর্শ বলল, এটা তোমার? আমি বললাম, হ্যাঁ। তাহলে পারমিশন নেওয়ার কি দরকার? তুমি পুরোটাই তো আমার, সো তোমার সব কিছুই তো আমারই। একদমই না, আমার জিনিস শুধুই আমার। আমার জিনিস আমি শেয়ার করি না কারোর সাথে। স্পর্শ আমার কথা শুনে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তাই? গুড গার্ল। আমাকে যে তুমি কারোর সাথে শেয়ার করবে না আমি জানি। আমি তো শুধুই তোমার। আমি চোখ কপালে তুলে স্পর্শের দিকে তাকালাম। আপনি আচিপাচি কথা বলেন কেন? স্পর্শ হঠাৎই গলার স্বর গম্ভীর করে পড়ল, ওকে যাও, স্যার হয়ে কথা বলে। কাল না তোমার ফিজিক্স এক্সাম? পড়তে তো দেখলাম না, যাও পড়তে বসো। বলেই স্পর্শ বাথরুমে ঢুকে গেল। আমি কপাল চাপড়াতে চাপড়াতে বিছানায় বসে পড়লাম। বিকেলে আপুরা চলে গেল। তাদের বাসায় থেকে কয়েকজন আত্মীয় এসেছিল স্পর্শের সাথে, আর আমার সারাদিন কথা হয়নি। তিনি আব্বুর সাথে ছিল আর আত্মীয়দের আপ্যায়ন করেছে। সবাই চলে যাওয়ার পর দেখলাম আব্বু স্পর্শকে থাকার জন্য
অনুরোধ করছে, কিন্তু স্পর্শ থাকবে না, তিনি চলে যাবে বলছে। আমি দূরে দাঁড়িয়ে দেখছি স্পর্শের কাল গার্ড আছে পরীক্ষায়, তাই যেতেই হবে, কাজ অনেক। আব্বু হার মানল স্পর্শের কাছে। স্পর্শ কথার মাঝে আমার দিকে তাকালো, আমি চমকে ঘুরে দাঁড়ালাম। স্পর্শ তা দেখে মুচকি হাসে। আমি রুমে এসে পাইচারি করছি, তারপর উকিঝুঁকি মেরে দেখছি স্পর্শ বের হয়েছে কিনা, কারণ ওনার গাড়িটা এখনো বাসার সামনে আছে। আমি জানালার পর্দা টেনেই হালকা ফাঁক করে উকি মারছি, মনে মনে চরম বিরক্তি হচ্ছি। এখনো বের হচ্ছে না কেন? এত সময় লাগে নাকি? দরজা খোলার আওয়াজ হতেই চমকে পেছনে ঘুরে দেখি স্পর্শ দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্পর্শকে দেখে এমন ভয় পেলাম যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছি। আবার মাথা জানালার দিকে দিতে গিয়ে কপালে ঠাস করে বাড়ি খেলাম। আহ করে উঠলাম। স্পর্শ ছুটে এসে আমাকে টেনে সরিয়ে এনে উত্তেজিত গলায় বলল, আর ইউ ম্যাড? পাগলের মতো এদিকে ঘুরলে কেন? দেখো তো এখন ব্যথা পেলে? স্পর্শের আমার জন্য এত উত্তেজনা দেখে আমি ব্যথা ভুলে তার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। স্পর্শ ব্যস্ত হয়ে আমার কপাল চেক করছে। আমি ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না। স্পর্শ শান্ত হলো আর আমার থেকে দূরে সরে পড়ল। আমি তোমার থেকে বিদায় না নিয়ে যেতাম না, তাই এমন করে লুকিয়ে দেখার প্রয়োজন নাই। আমি মাথা নিচু করে আছি। স্পর্শ দীর্ঘশ্বাস ফেলল, তারপর দ্বিতীয়বারের মতো স্পর্শ আমার কপালে চুমু খেয়ে নিল টপ করে, তারপর আর কোনো দিকে না তাকিয়ে চলে গেল। পরদিন কলেজে পরীক্ষা শেষ করে ধারা বলল, মারু, তুই এবার আমাদের আজকের ট্রিট দিবি। কিছু জানি না, বান্ধবীর বিয়েতে ছিলাম না, সেই জন্য ডাবল ট্রিট। নিঝুম বলল, তুই তো বান্ধবী নামের কলঙ্ক, আমাদের ফাঁকি দিয়ে সব শেষ করে ফেলেছিস। মিষ্টি বলল, তোমার উচিত ছিল আমাদের ডাকা, আমি রাত হলেও তোমার বিয়ের পর্ব দেখতে যেতাম। আমি বললাম, বলার পরিস্থিতি থাকলে তোদেরকে আমি বলতাম। আমি তো শখ খেয়েছিলাম যে কিছু করার ছিল না। তারপর তো রাগ এখনও সেই রেশ কাটেনি, কিন্তু ভেতরে ভেতরে আমার রাগ উবে গেছে। সেসব কিছু জানি না, এবার চলো আমাদের সাথে, আজ ইচ্ছে মতো খাবো। বলেই আমাকে টেনে ধরলো মিষ্টি। আমি চিৎকার করে বললাম, ইম্পসিবল, আমার কাছে আজ টাকা নাই, আর থাকলেও আমি খাওয়াবো না। নিঝুম বলল, খাওয়াতে তো হবে। নো স্যার। ছাড় দিতেই হবে। আমি কেন খাওয়াবো? এত খাওয়ার ইচ্ছে থাকলে স্পর্শের কাছে যা। তিনি স্যার না হলে কবেই চাইতাম, কিন্তু তিনি আমাদের জমদূত, ছাড় তার কাছে চাওয়ার সাহস আমাদের নাই। ভিতর টিম, তাহলে ট্রিটের আশা করিস না তোরা। ওরা আমার কথায় রিয়াক্ট করলো না, জোর করে ধরে নিয়ে এলো রেস্টুরেন্টে। আমি চিল্লাচিল্লি করছি, টাকা আমি কিছুতেই দিব না, তাই গাল ফুলিয়ে আমি বসে আছি, কিছু খাচ্ছিও না রেগে। এর মাঝে আমাদের চমকে দিয়ে স্পর্শ এলো। স্পর্শ এসে আমার পাশেই বসলো। কি ব্যাপার, বিয়ের ট্রিট মনে হচ্ছে? মিষ্টি ভয় পেয়ে বলল, স্যার আপনি এখানে? সবকটার খাওয়া অফ হয়ে গেছে। নিঝুম ফট করেই পড়ল, আপনাদের বিয়ের খাবার তো খেতে পারিনি, তাই রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। ও আচ্ছা, খাও। আমিও খেতে পারি নাই, নিজের বিয়ের খাবার তোমাদের সাথে আমাকে কি নেওয়া যাবে? অবশ্যই স্যার, আজকের ট্রিট কিন্তু মারু দিচ্ছে, যত খুশি খান। বউয়ের টাকার খাবার খুব টেস্টি হয় শুনেছি, আজ তার টেস্ট করতেই হয়। বলেই ওয়েটারকে ডেকে স্পর্শ খাবার অর্ডার দিতে লাগলো। আমি চোখ বড় বড় করে দেখছি, আজ আমাকে ফতুর করে ছাড়বে। চুপি চুপি আমি ব্যাগ হাতিয়ে দেখলাম 5,200 টাকা আছে। এই টাকাগুলো আমার গেট ধরার। ভাই বোনেরা ভাগ করে 5 করে পেয়েছি। আজ সব এই রেস্টুরেন্টে রেখে যেতে হবে, আমি নিশ্চিত। কোনোভাবে এই বিল স্পর্শকে দেওয়াতে হবে। খাওয়া শেষে যখন আমাকে বিল দেওয়ার কথা বলা হলো, আমি বললাম, আমি কেন একা দিতে যাব? বিয়ে কি আমার একা হয়েছে নাকি? আপনি টাকা দিবেন। এই বিয়ের সব বন্দোবস্ত আপনি করেছেন, আমি তার শামিল ছিলাম না, তাই ট্রিট আপনি দিবেন। সরি বউ, এটা সম্ভব না। আজকে আমি বউয়ের টাকাতেই খেতে চাই। আমি আজ টাকা দিতে পারবো না, তোমাকেই দিতে হবে। ধ্যাৎ, টাকা আজ আমাকেই দিতে হলো। আমাকে আর সিনথিকে স্পর্শ নিচের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল। নিঝুম ধারা মিষ্টি চলে গেল রেস্টুরেন্ট থেকে। স্পর্শের সাথে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তিনি আমাকে জোর করে গাড়িতে তুলেছেন। আমি ভেবেছিলাম স্পর্শ আমার সাথে মজা করছে, টাকাটা নিজেই দিবে, কিন্তু না, আমাকেই দেওয়াইছে।
বিয়ের পর শ্বশুরবাড়ি এখনো যায়নি। 1 মাস হলো কেউ আমাকে নিতে আসেনি। আমি মনে মনে পরিকল্পনা করে রেখেছি আমি আর যাব না ওই বাসায়। আগে তো হবু পৌঁছিলাম, এখন আর তা না। একেবারে তুলে না নিলে যাব না। কিন্তু আমার কপাল খারাপ সব সময়ই, কারণ আমি যেটা ভাবি তার উল্টোটাই সবসময় আমাদের বাড়িতে হয়। আমি যেই ভাবলাম এখন আর এই কয়েক মাস যাব না, সেই মুহূর্তেই খবর পেলাম আমাকে ওই বাসায় যেতে হবে। আমাকে নিতে আসছে আমার একমাত্র ননদ সিফা। তখন আর একটা সুখবর পেলাম, মোহিনী ভাবি প্রেগনেন্ট। সেই খবর পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে। ছোটোখাটো পার্টির আয়োজন করেছে সবাই বাড়িতেই। ভাবির খবর পেয়ে খুব খুশি হলাম, কিন্তু যাওয়ার জন্য রাজি হতে পারছি না। কিন্তু যাওয়া দরকার, আগে তো সবসময় কিছু না কিছু হলেই যেতাম। এখন না গেলে কেমন দেখা যায় ব্যাপারটা। স্পর্শের উপর রাগ করে না যাওয়াটা খুবই খারাপ হবে। বোরখা আর হিজাব পরে রেডি হয়ে নিলাম। সিফাকে আম্মু খেতে টানাটানি করছে। সিফা কিছু খাচ্ছে না। আমি আসতেই তাদের টানাটানি থাকলো। সিফা আমার কাছে এসে বলল, ভাবি চলো এবার, আন্টি আমাকে বিপদে ফেলেছিল প্রায়। আমি খেয়ে আসছি, এখন কিচ্ছুটি খেতে পারবো না, তবুও আন্টি জোর করেছে। আমি বললাম, আম্মু খেতে না চাইলে জোর কেন করছো? আমি তো খেয়েই যাচ্ছি, ওখানে গিয়ে আমিও কিছুই খাবো না। তখন সিফা আমাকে বাঁচাবে, তাই না? সিফা গাল ফুলিয়ে বলল, ভাবি তুমি আমাকে বাঁচাচ্ছ নাকি ফাঁসাচ্ছ? বাঁচিয়ে দিচ্ছি। নো, ওকে, আমি একটুখানি খাবো। খাও। সিফা চেয়ার টেনে বসে একটু খেলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, হবে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর দুজন বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে সিফা বলল, ভাবি বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে যাওয়ার ফিলিংস কেমন তোমার? আমি বললাম, কোনো ফিলিংস তো পাচ্ছি না। ভাইয়া না বলে কি পারছো না? ভাইয়াকে আনিয়ে দেব। দরকার নেই। শুনলাম তুমি ভাইয়ার উপর খুব রাগ করেছো। কে বলল? কে আবার তোমার উনি? আমি কারো উপর রাগ করিনি। সত্যি? আমি কিছু বললাম না। সিফা কাকে যেন কল করলো। আমি অন্যদিকে তাকিয়েছিলাম, তাই লক্ষ্য করিনি। কিন্তু সিফার কথা শুনে বুঝতে টাইম লাগলো না কার সাথে কথা বলছে। ভাইয়া, ভাবিকে আমি নিয়ে আসছি, তুমি আসো, ভাবি খুব মিস করছে তোমাকে। গড়গড় করে কথা বলে রেখে দিল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি সিফার দিকে। তুমি মিথ্যে বললে কেন? কোথায় মিথ্যা বললাম? আমি ওনাকে মিস করছি এটা বললে কেন? আমি কখন ওনাকে মিস করলাম? করছো মনে মনে, আমি জানি। কচু জানো তুমি। শ্বশুরবাড়ি আসার আগে স্পর্শ হাজির হলো। তিনি তার গাড়ি নিয়ে এসেছে। আমি শক্ত করে হাত ধরে আছি সিফার। এর অবশ্য কারণ আছে। স্পর্শ তার সাথে আমাকে যেতে বলছে, কিন্তু আমি রাজি না। এজন্য দুই ভাই বোন আমাকে যাওয়ার জন্য অনেক কথাই বলছে, রাজি করানোর চেষ্টা করছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে গাড়িতে উঠে পড়লাম। স্পর্শের মুখে রাজ্য জয় করার হাসি। আমি রাগী চোখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, সিফা তার মানে মিথ্যা বলে নিয়ে এসেছে আমাকে? স্পর্শ ড্রাইভ করতে করতে বলল, কিসের মিথ্যা? ওই বাসায় ভাবি প্রেগনেন্ট, অনুষ্ঠান, এসব মিথ্যা? আপনি প্ল্যান করে আনিয়েছেন আমাকে? স্পর্শ আমার কথা শুনে বাঁকা চোখে তাকিয়ে বলল, বোকা, আমি তোমাকে মিথ্যা বলে আনতে যাব কেন? আমি চাইলেই তো তোমার সাথে লং ড্রাইভে যেতে পারি, বিকজ তুমি আমার বউ। বউ বলে যা খুশি তাই করবেন? আমি আসতে চাইলাম না, তাও জোর করে আনলেন কেন? জোর করার ইচ্ছা ছিল না। আমি সব সময় তোমার উপর জোর চালাতে চাই না, কিন্তু আজ করলাম, কারণ আজ আমি আমার এই চড়ুই পাখির অভিমান ভাঙাতে চাই। হোয়াট চড়ুই পাখিটা? হোয়াট চড়ুই পাখিটা আবার কে? কপালে ভাঁজ ফেলে পড়লাম। স্পর্শ আমার গাল টান দিয়ে বলল, কেউ না। আমি স্পর্শের হাতের স্পর্শ পেয়ে থমকে চুপ মেরে আছি। হুটহাট এমনভাবে স্পর্শের স্পর্শ করা আমার মনে তোলপাড় সৃষ্টি করে। স্পর্শ আমাকে নিয়ে এলো এক নিরিবিলি পরিবেশে, একটা ফুলের বাগান। এটা দূর থেকেই আমি হাজারো ফুলের সমাহার দেখতে পাচ্ছি। চোখ কপালে তুলে আমি ফুল দেখছি। এটা কোথায় এলাম তাই ভাবছি। হাজারো ফুলের সমাহার। ফুল আমার অতি প্রিয়। ফুলের উপর আমার দুর্বলতা কাজ করে। আমি স্পর্শের কথা ভুলে লাফাতে লাফাতে ফুলের বাগানে চলে গেলাম। অনেক ধরনের ফুল আছে এখানে। ফুলের চাষ হয় নাকি এখানে? আমি পার্স থেকে ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম, কিন্তু মনটা আবার খারাপ হয়ে গেল।
আগে যদি জানতাম এমন একটা জায়গায় আসবো, তাহলে তো আমি এই বোরিং বোরখাটা পরে আসতাম না। একটা ফুল টপ করে ছিঁড়ে নিলাম, তারপর লুকিয়ে ফেললাম। কার না কার বাগান, ফুল ছিঁড়তে দেখে যদি আবার আমাকে বেঁধে রাখে।